প্রত্যেকবারই ভোটের পরে এলাকা জুড়ে একটা সন্ত্রাস চলে। ঘর বাড়ি ভাঙা থেকে শুরু করে মানুষ ঘর ছাড়া হয়ে যায়। অনেক ঘটনার সাক্ষী আমরা, আমাদের এই বয়সে অনেক ভোটকে আমরা পার করেছি। কিন্তু এই বিধানসভা ভোটের পরে বাংলায় ঘর বাড়ি পোড়া হয়নি, ঘর ছাড়তে হয়নি। এই রাজ্যে লিস্ট হয়ে গেছিল যে ভোট পরবর্তী সময় কাদেরকে ঘর ছাড়া করা হবে, কাদেরকে মারা হবে, লিস্ট হয়ে গেছিল। কিন্তু বিজেপি সরকার আসার পরে তাদের রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব এবং পঞ্চায়েত লেভেল নেতৃত্ব পর্যন্ত তারা কিন্তু সেই ঘটনা ঘটায়নি। এটা কিন্তু স্বীকার করতে হবে যে ভোট পরবর্তী হিংসা কিন্তু তারা দমন। জীবন তোলার মতো জায়গা, বিভিন্ন জায়গায় বুলডোজারও চলেছে, জেসিবি দিয়ে ভাঙা হয়েছে ভোটের পরে। এই সরকারের আমলে কিন্তু আমরা ওটা দেখিনি। ফলে সরকারের অনেক পজিটিভ দিক আছে, ইতিবাচক দিক আছে। আমরা মুসলিম প্রতিনিধিদের উদ্দেশ্যে বলবো যে আমরা সংঘবদ্ধভাবে এই সরকারের রাজ্য স্তরের নেতৃত্বের সঙ্গে এবং বিশেষ করে যিনি বর্তমান আমাদের মুখ্যমন্ত্রী তার সঙ্গে আমরা দেখা করব। মুসলিম কমিউনিটির মানুষ অনেকে হতাশায় ভুগছে, আতঙ্কিত হচ্ছে যে বিজেপি সরকার এসেছে, হয়তো আমাদের ক্ষতি হবে, ক্ষতি হচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বার্তা দেব যে আতঙ্কিত হওয়ার কিছু নেই, হতাশার কিছু নেই। প্রত্যেক দেশে গণতন্ত্র আছে, মানুষের রায় আছে। স্বাধীনতার পরে আমরা কংগ্রেস সরকার দেখেছি, বামফ্রন্টের 34 বছর দেখেছি, তৃণমূলের 15 বছরও আমরা দেখেছি। এখন আমাদের রাজ্যে নতুন সরকার এসেছে। এই নতুন সরকার হঠাৎ করে আসেনি, এটা কিন্তু জনগণের রায়, মানুষের রায়ে তারা ক্ষমতার মসনদে বসেছে। এই সরকার কেবলমাত্র পশ্চিমবঙ্গে এসেছে এটা নয়, ভারতবর্ষের বিভিন্ন দেশে তারা রাজত্ব করছেন। আমরা মুসলিম কমিউনিটির মানুষ অনেকে হতাশায় ভুগছি, আতঙ্কিত হচ্ছি যে বিজেপি সরকার এসেছে, হয়তো আমাদের ক্ষতি হবে, ক্ষতি হচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বার্তা দেব যে আতঙ্কিত হওয়ার কিছু নেই, হতাশার কিছু নেই। কংগ্রেস সরকার তারাও মানুষের যতটা পেরেছেন ভালাই করেছেন। 34 বছর বামফ্রন্ট সরকার করেছেন, তৃণমূলও করেছেন। ভালো মন্দ নিয়েই সরকার আসে। ফলে আজকের যারা ক্ষমতায় এসেছেন ভারতীয় জনতা পার্টি, সেই সরকারের জনপ্রতিনিধি যারা আছেন তাদের উদ্দেশ্যে আজকের আমরা মেসেজ দেব যে আপনারা জাতপাতের ঊর্ধ্বে মানুষকে নিয়ে ভাবুন, বাংলার নাগরিকদের নিয়ে ভাবুন, ভারতের জনগণদের নিয়েই ভাবুন। সংবিধানকে আপনারা মর্যাদা দিন। আমি তো মনে করি যে এই সরকার ভোটের পরে যে কথাগুলো বলছেন এবং ভোটের আগে যা বলেছেন, বিশেষ করে বিজেপি রাজ্য সভাপতি, তাঁকে আমি আপনাদের মাধ্যমে কুর্নিশ জানাই। তিনি বারবার বলেছেন যে বিজেপি সরকার হবে না, এটা রাজ্য সরকার হবে। গণতন্ত্রকে তারা মান্যতা দেবেন, সকলের অধিকার তারা দেখবেন। মাননীয় শ্রমিক ভট্টাচার্য প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে তিনি মানুষের উন্নয়নের কথা বলছেন, গণতন্ত্রের কথা বলছেন, বাংলা তথা দেশের কথা বলছেন। আমরা সংখ্যালঘু মুসলিমরা এই দেশের আমরা বাই চয়েস নাগরিক। যাদের ইচ্ছা ছিল তাদের পূর্বপুরুষরা পাকিস্তানে চলে গেছিল, কিন্তু আমাদের পূর্বপুরুষরা এই দেশকে ভালোবেসে এই দেশে ছিলেন, আমরা আছি এবং আমাদের পূর্বপুরুষ উত্তরসূরিরা থাকবেন। বিশেষ করে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, ভোটের পরবর্তীতে যখন তিনি শপথ নিলেন, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলেন, সাংবাদিকরা অনেক বিষয় প্রশ্ন করতে চেয়েছেন। তিনি কিন্তু এক লাইনে বুঝিয়ে দিয়েছিলেন যে আমি কোনো খারাপ মন্তব্য করব না, আমি জনগণের মুখ্যমন্ত্রী, আমি বাংলার মুখ্যমন্ত্রী। ফলে আমরা আশা রাখব যে তাঁরা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম যারা বামফ্রন্টের পিওটে, তৃণমূলের পিওটে কেবলমাত্র তারা গণ্ডগোলে জড়িয়েছে, নিজেরা মেরেছে, মরেছে। অনেক ঘটনা ঘটেছে বিগত সরকারের আমলে। এই সরকার আসার পরে আমরা আশা রাখব যে আপনারা অতীতের ইতিহাসকে পুনরাবৃত্তি না করে বর্তমানে আপনারা এমন নজির সৃষ্টি করুন
যে বাংলার মুসলমানদের ভয় ভীতি হতাশা দূর হয়ে যাবে এবং আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে এই বাংলাকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দেবে। কিন্তু স্যার এখন কুরবানি সমিতি মুসলমানদের কি বলবেন? কুরবানি নিয়ে আমি এখন বলবো না। বিজেপি রাজ্য সভাপতি তিনি বারবার বলেছেন যে আমি আমাদের সরকারকে তৃণমূলীকরণ করতে দেব না। এই একটা লাইনের অনেক মানে আছে। তৃণমূলের জমানায় চাকরি বাকরি থেকে শুরু করে মানুষের কর্মসংস্থান থেকে শুরু করে সংখ্যালঘুদের সঙ্গে যে ধরনের প্রমিস করা হয়েছিল 2011-য়, এই ধরনের কথাগুলো কিন্তু ওই পূর্ব সরকার কিন্তু পুরো করেনি। ফলে আমি আমার কথাটা বলি সাহেব, বলার উদ্দেশ্য হলো এই সরকার আশা রাখি পশ্চিমবঙ্গের মুসলমানদের নিয়ে ভাববেন এবং আগামী দিনে এদের জেনারেশন কিভাবে সুশিক্ষা শিক্ষিত হবে, কর্মসংস্থান পাবে, এই বিষয়ে সরকার জোর দেবেন বলে আমি আশা রাখি। আর আরও একবার সাধুবাদ জানাবো বর্তমান সরকারকে। প্রত্যেকবার এই ভোটের পরে এলাকা জুড়ে একটা সন্ত্রাস চলে, ঘর বাড়ি ভাঙা থেকে শুরু করে মানুষ ঘর ছাড়া হয়ে যায়। অনেক ঘটনার সাক্ষী আমরা, আমাদের এই বয়সে অনেক ভোটকে আমরা পার করেছি। কিন্তু এই বিধানসভা ভোটের পরে বাংলায় ঘর বাড়ি পোড়া হয়নি, ঘর ছাড়তে হয়নি। এই রাজ্যে লিস্ট হয়ে গেছিল যে ভোট পরবর্তী সময় কাদেরকে ঘর ছাড়া করা হবে, কাদেরকে মারা হবে, লিস্ট হয়ে গেছিল। কিন্তু বিজেপি সরকার আসার পরে তাদের রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব এবং পঞ্চায়েত লেভেল নেতৃত্ব পর্যন্ত তারা কিন্তু সেই ঘটনা ঘটায়নি। এটা কিন্তু স্বীকার করতে হবে যে ভোট পরবর্তী হিংসা কিন্তু তারা দমন করেছে। কোথাও কোথাও খণ্ড ঘটনা ঘটেছে, সেটা হতেই পারে, সব জায়গায় পাগল ছাগল থাকবে। কিন্তু সার্বিকভাবে দেখলে দেখা যায় অন্যান্য রাজনৈতিক দলের মানে জয়ের পরে যে ধরনের এলাকায় ঘটেছে, জীবন তোলার মতো জায়গা, বিভিন্ন জায়গায় বুলডোজারও চলেছে, জেসিবি দিয়ে ভাঙা হয়েছে ভোটের পরে। এই সরকারের আমলে কিন্তু আমরা ওটা দেখিনি। ফলে সরকারের অনেক পজিটিভ দিক আছে, ইতিবাচক দিক আছে। আমরা মুসলিম প্রতিনিধিদের উদ্দেশ্যে বলবো যে আমরা সংঘবদ্ধভাবে এই সরকারের রাজ্য স্তরের নেতৃত্বের সঙ্গে এবং বিশেষ করে যিনি বর্তমান আমাদের মুখ্যমন্ত্রী, তার সঙ্গে আমরা দেখা করব। বাংলার মুসলমানদের যে দুরবস্থা, যেটা রাজেন্দ্র সাচারের রিপোর্টে ধরা পড়েছে, অন্যান্য রিপোর্টে ধরা পড়ে গেছে, এদের শিক্ষা দীক্ষা কর্মসংস্থানের যে দুরবস্থা, আমরা আশা রাখব এই সরকার বাংলায় দীর্ঘদিন থাকবেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত বাংলার যে পরম্পরা ঐতিহ্যকে বজায় রেখে সকলকে নিয়ে চলবেন, এই আহ্বান, এই আবেদন এই সরকারের কাছে রাখব। ইমাম মুয়াজ্জিনদের ভাতা ব্যাপারে দেখুন, যদি এটা সরকারি রাজকোষ থেকে দেওয়া হয় তাহলে আমরা এর বিরোধিতা করব। আগেও বিরোধিতা করেছি যে সরকারি রাজকোষ থেকে দেওয়া যাবে না। আমরা বারবার বলে এসেছি মুসলমানদের ওয়াকফ সম্পত্তি আছে, সে ওয়াকফ সম্পত্তির একটা আয় আছে, সেটাকে পাবলিক প্লেসে আনা হোক। তার অতীতে কত আয় ব্যয় হয়েছে, বর্তমান সরকার আসার পরে সেটাকে ইনকোয়ারি করে সেটা পাবলিকের মাধ্যমে এনে শুধু ইমাম ভাতা নয়, সংখ্যালঘু সম্প্রদায়ের বাচ্চাদের স্কলারশিপ, তাদের বিভিন্নভাবে যারা শিক্ষা দীক্ষা উন্নতি হতে পারে সেই বিষয়ে তারা উদ্যোগী হবেন বলে আমি আশা রাখছি। কেবলমাত্র ইমাম ভাতা নয়, বরং সংখ্যালঘুরা সার্বিকভাবে মাথা উঁচু করে দাঁড়াবে। যদি এক পরিবার দু ভাই থাকে, একজন দুর্বল হয় আর একজন সবল হয়, তো সবল ভাইয়ের উচিত দুর্বল ভাইকে হাত টেনে তুলে ধরা। ঠিক ওই রকম সংখ্যাগুরু আর সংখ্যালঘু মানে হলো, সংখ্যাগুরু ভাইরা হলেন আমাদের বড় ভাইয়ের মতো, তারা সবল, আর আমরা সংখ্যালঘু মানে আমরা দুর্বল। ফলে সংখ্যাগুরু ভাইদের বড় ভাইয়ের ভূমিকা নিয়ে আমাদের ছোট ভাইদেরকে হাত ধরে তাদেরকে মেন জায়গায় পৌঁছে দেওয়া, এবং তাতেই ভারতবর্ষে দেখবেন সে ভারতের যে ঐতিহ্য, এই ভারত একদিকে যেমন নেতাজি সুভাষচন্দ্রের ভারত, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত, অপরদিকে নজরুল ইসলাম, মৌলানা আবুল কালামের আজাদের ভারত। আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে বাংলা তথা দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে যাতে দাঁড়াতে পারে সেই চেষ্টা আমরা সকলেই করব। এই কথা আপনাদের মাধ্যমে বাংলার মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই।